সে ওই সিম্বল নিয়ে। আইএসএফকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? আমি এক ফোঁটাও গুরুত্ব দিই না, কারণ বিজেপি টাকা দিচ্ছে বলে চলছে। বিজেপি যেদিন টাকা দেবে না সেদিন সরে যাবে। আপনারা নওশাদ সিদ্দিকীর দিকে নজর দিন, কারণ নওশাদ সিদ্দিকী হচ্ছেন একটা বাংলার এমন বাঘ, বাংলার মুসলিম সমাজের জন্য যিনি কথা বলছেন, যিনি লড়াই করছেন, আদিবাসীদের জন্য লড়াই করছেন, বাংলার সর্বোপরি মানুষের জন্য লড়াই করছেন, তাকে বারবার হুমকির শিকার হতে হচ্ছে, বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিকে বরং আপনারা না নজর দিয়ে আপনারা নওশাদ সিদ্দিকীর দিকে নজর দিন। তার কারণ আপনারা যদি কম্পেয়ার করেন, তুলনা করেন, দেখবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের টিকিটাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের পদটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি 2016 সালে একটা সভা করেছিলেন। সেই সভা থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিলেন, সেই ভয় থেকেই ওনাকে একটা টিকিট দিয়ে এমএলএ করেছিলেন। এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে নওশাদ সিদ্দিকী, এই নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলছেন, মুসলিম সমাজের হয়ে কথা বলছেন, আদিবাসী তপশিলি দলিতদের হয়ে কথা বলছেন। সেখানে নওশাদ সিদ্দিকী উনি খায় না মাথায় দেয় সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো ব্যক্তির নাম, নাকি কোনো জুতোর নাম, নাকি কোনো জুতো কোম্পানির নাম, নাকি কোনো কুকুরের নাম, এটা আমি বলতে পারবো না। তবে একটা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এটা আমরা জানি, উনি গ্রন্থাগার মন্ত্রী। ওনার এই সব দিকে নজর না দিয়ে ওনার উচিত যে এই যে লাইব্রেরিগুলো পশ্চিমবঙ্গে আছে, সরকারি লাইব্রেরিগুলো যেগুলো আছে, সেই লাইব্রেরিগুলোতে কতগুলো গ্রন্থাগারিক, কতগুলো আধিকারিক রয়েছে, শূন্য পদ রয়েছে, সেই সবগুলো নিয়ে বরং নজর দেওয়া উচিত। সিদ্দিকুল্লাহ চৌধুরী পাগলের প্রলাপ বকছেন। ওনার নেত্রী বলেছেন যে ফোঁস করতে, উনি এতদিন পরে উনি ঘুমিয়েছিলেন, শীত ঘুমাতে ছিলেন, এতদিন পর ফোঁস করা শুরু করেছেন, ফোঁস করেছেন। মানুষের যখন ধোলাই খাবেন তখন বুঝতে পারবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বা যারা যারা হুমকি দিচ্ছেন। 3 বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 3 বার তাদের ডেট হয় জুনিয়র ডাক্তারদের। শেষমেশ গতকাল বৈঠক হলো এবং বৈঠক শেষে বললেন যে সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হবে এবং বেশ কয়েকজনকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। যে জুনিয়র ডাক্তারদের বেশ 4টি দাবি ছিল, প্রায় 4টি মেনে নিয়েছে মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আপনি কী বলবেন? কলকাতার পুলিশ কমিশনারের বিনীত গোয়েলকে যদি পদত্যাগ করতে হয়, তাহলে এটার জন্য কি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে না? এখন পুলিশ মন্ত্রী যদি পুরোপুরি দায়টা সরাসরি বিনীত গোয়েলের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিনীত গোয়েলকে পদত্যাগ করার কথা বলেন, জুনিয়র চিকিৎসকদের যেমন দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ, তেমন বাংলার আপামর সাধারণ মানুষের দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনারের বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বাংলার মানুষের দাবি ছিল পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। আমরা খুব স্পষ্ট করে স্পষ্ট ভাষায় বলছি, সাধারণ মানুষ বলছি যে বিনীত গোয়েল যে আছেন সিপি, তাকে যদি পদত্যাগ করতে হয়, এই পদত্যাগের দায়, এই পুলিশ কমিশনারের বিনীত গোয়েলের গাফিলতির দায়, এর দায়টা পুলিশ মন্ত্রীকেও নিতে হবে। পাশাপাশি পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। পুলিশ মন্ত্রী যদি পদত্যাগ না করেন, তাহলে কিন্তু লড়াইটা খুব জোরদার হবে। লড়াইটা আগামী দিনে রাস্তার লড়াই, রাস্তাতেই হবে। জুনিয়র চিকিৎসকরা যেমন বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন, ঠিক একইভাবে জুনিয়র চিকিৎসকরা আগামী দিনে দাবি জানাবেন। আমরা বাংলার সাধারণ মানুষ দাবি জানাবো যে বিনীত গোয়েলের পাশাপাশি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুলিশ মন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত এ লড়াই থামবে না, এ লড়াই দমবে না। রাস্তার লড়াই জুনিয়র চিকিৎসকরা রাস্তাতেই করবেন। সিপির যেমন পদত্যাগ চাই, তেমন পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই। পুলিশ মন্ত্রী কোন যুক্তিতে সিপিকে পদত্যাগ করিয়ে নিজে ঠান্ডা করে বহাল তবিয়তে থাকবেন? উনি তো পুলিশ মন্ত্রী, ওনার তো একটা সাংবিধানিক দায়ী দায়িত্ব রয়েছে, ওনার তো একটা নৈতিক দায়ী দায়িত্ব রয়েছে। সেই সাংবিধানিক, সেই নৈতিক দায়ী দায়িত্ব থেকে পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। এখন জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে আমাদের এই যে আলোচনা, এই আলোচনা এখানেই শেষ নয়, এই আলোচনা আগামী দিনেও চলবে। এখন এই আলোচনা করে, এই আলোচনা বাস্তবায়িত হোক, এই দাবিগুলো বাস্তবায়িত হোক, তবেই জুনিয়র চিকিৎসকরা লড়াই আন্দোলন থামবেন। আমি বলবো সাধারণ নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে জুনিয়র চিকিৎসকদেরকে আবেদন করব, আপনারা রাস্তার লড়াই রাস্তাতে চালিয়ে যান, আপনারা লড়াই আন্দোলন প্রতিবাদ সংগ্রাম চালিয়ে যান। আজ সুপ্রিম কোর্টে সিবিআই একটা চাঞ্চল্যকর একটা দাবি করেছেন। তারা বলছেন যে ময়নাতদন্তে যে মহিলার যে জিন্স, সেটা ময়নাতদন্তে নেওয়া হয়। কী বলবেন? দেখুন, এই আরজি কর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে সুমোটো হয়েছে, সে মামলার হিয়ারিং চলছে। সেটা একটা বিচার বিভাগীয় ব্যাপার এবং সেটা একটা বিচারাধীন ম্যাটার। সেটা নিয়ে
যেমন বিচারের প্রক্রিয়া চলা উচিত সেই রকম ঢঙেই সেই রকম তালেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। এই নিয়ে একজন আইনজীবী হিসাবে সেরকম বিস্তারিত এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ যেটা অর্ডারেতে যেটা পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, সুপ্রিম কোর্টের আজকে একটা বিশেষ করে পর্যবেক্ষণ যারা দেখছিলাম সেটা হচ্ছে যে একটা 27 মিনিটের নাকি সিসিটিভি ফুটেজ সিবিআইকে কলকাতা পুলিশ হস্তান্তর করেছে। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা খুব বিরক্তির সঙ্গে একটা মন্তব্য করেছেন। পাশাপাশি মহিলাদেরকে যে রাত্রিবেলা কাজে যোগ দেওয়ার কথা, কাজ থেকে বিরত থাকার কথা পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি জারি করেছিলেন, সেই বিজ্ঞপ্তিটা নিয়েও প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় উনি উষ্মা প্রকাশ করেছেন। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদেরকেও বলেছেন বা পর্যবেক্ষণে জানিয়েছেন যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা উচিত। এই পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে সুপ্রিম কোর্ট যেমন যেমন নির্দেশ দিচ্ছে সেই নির্দেশগুলোকে আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে। আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক, আমরা প্রত্যেকেই একটা শান্তিপূর্ণ দেশের নাগরিক যেখানে আইন কানুন আছে, আমাদের জন্যই তো আইন তৈরি হয়। তো সেই আইনের ওপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিছু কিছু নির্দেশ দিচ্ছে। আমি আশা করব সেই নির্দেশগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সবাই মেনে চলবেন, আমরা সবাই মেনে চলব। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের যে দাবিগুলো, সেই দাবিগুলোকে যেমন পশ্চিমবঙ্গ সরকার কালকে মিটিং করেছিলেন, মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনা হয়েছে, সেই আলোচনাতে নাকি একটা ফ্রুটফুল রেজাল্ট বা একটা ফলপ্রসূ হয়েছে, যেটা বুঝতে পারছি আমরা আশা করব যে জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোকে সরকার মান্যতা দিবেন এবং সরকার মান্যতা দিয়ে জুনিয়র চিকিৎসকরা সেই দিকগুলো বিবেচনা করে দেখবেন যে কতটা কি যুক্তিযুক্তভাবে এই আন্দোলন তুলে নেওয়া উচিত নাকি আন্দোলন চলবে। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, সহনাগরিক হিসেবে জুনিয়র চিকিৎসকদেরকে বলবো আপনারা আন্দোলন চালিয়ে যান, আপনারা লড়াই চালিয়ে যান। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইনকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আপনারা আপনাদের জিবি মিটিং করে আপনারা কাজে যোগদানের কথা ভাবনা চিন্তা করতে পারেন। কিন্তু সরকারের ওপর একটা চাপ রাখতেই হবে, সরকার যেন কোনোভাবেই জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোকে যেন কোনোভাবে অগ্রাহ্য করতে না পারে, সেটা যেন মাথায় যেন জুনিয়র চিকিৎসকরা রাখেন, এটা বলবো জুনিয়র চিকিৎসকদের। সরকারের, রাজ্য সরকারের এত ভয় কিসের? যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা চলে সেটা সরাসরি লাইভ টেলিকাস্ট হয়। রাজ্য সরকার আর্জি করেছেন যে এইগুলোকে বন্ধ করতে, লাইভ টেলিকাস্ট বন্ধ করতে, কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করবে। কী বলবেন? দেখুন, রাজ্য সরকার একটা এমন বেহায়া সরকার, এই সরকার বারবার একের পর এক একটা বেআইনি, একটা অসাংবিধানিক কথাবার্তা, একের পর এক বেআইনি কাজকর্ম করে। সেটা তারা সুপ্রিম কোর্টেতেও রাজ্য সরকার গিয়ে এটা বোকার মতো একটা কাজ করেছেন। আমি রাজ্য সরকারকে বলবো তাদের শুভ বুদ্ধির উদয় হোক, রাজ্য সরকার একটু আইন মেনে কাজ করুক। লাইভ স্ট্রিমিং হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা একটা জনস্বার্থ সুমোটো করার জন্য, জনস্বার্থে জনগণের স্বার্থে মামলাটা হচ্ছে। তো সেই মামলার লাইভ স্ট্রিমিং জনগণ দেখবেন, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা খুব স্পষ্ট কথা। তো সেইখানেতে রাজ্য সরকারের যে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, অসৎ ভাবনা চিন্তা নিয়েই সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিল যে যাতে লাইভ স্ট্রিমিং না হয়। কারণ লাইভ স্ট্রিমিং হলে সত্যটা দেশের মানুষ, বাংলার মানুষ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের যে খারাপ আর্গুমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের যে একটা বোকার মতো কথাবার্তা, জনগণের বিপক্ষে গিয়ে কথাবার্তা, জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা, সেইগুলো হয়তো রাজ্যের মানুষ, বাংলার মানুষ, দেশের মানুষ এবং জুনিয়র চিকিৎসকরা দেখতে পাচ্ছেন, দেখতে পেয়ে যাবেন। সেই ভয় থেকেই হয়তো রাজ্য সরকার বলেছিলেন, আর্গুমেন্ট করেছিলেন, রাজ্য সরকারের আইনজীবীকে দিয়ে বলেছিলেন যে যাতে লাইভ স্ট্রিমিং না হয়। লাইভ স্ট্রিমিং হলে রাজ্য সরকারের যে এই যে খারাপ দিকগুলো সেগুলো মানুষ দেখতে পেয়ে যাবে, জানতে পেয়ে যাবে। সেই জায়গাটাতেই রাজ্য সরকারের ভয়, এটাই এই কারণেই ওনারা বলেছেন। তো সুপ্রিম কোর্ট একটা সাপাটায় চড় মেরেছেন। কালকে দেখলাম যে শেষ প্রান্তে আমাদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যারা জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা দিচ্ছিল, বলছে ভণ্ডামি করা হচ্ছে, এদের পিছনে বিরোধী রাজনৈতিক দল রয়েছে, তাদের অর্থ যোগাচ্ছে, তাদের রাজকীয় এই ধর্ণা করার সুবিধে করে দিচ্ছে এবং বললেন যে শেষমেশ যে মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য এইগুলো প্ল্যান করে এইগুলো করা হচ্ছে। কী বলবেন? আপনারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাটা বাদ দিন, আপনারা সংবাদ জগতের মানুষ, আপনারা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাদ দিন। এতদিন পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী খায় না মাথায় দেয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো ব্যক্তির নাম নাকি কোনো জুতোর নাম নাকি কোনো চপ্পলের নাম, এটা জানতাম না।